নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। সারদা কাণ্ডে তাকে গ্রেফতার করেছে সিবিআই। একেবারে প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে সিবিআইর আইনজীবী বলেছেন যে পরোক্ষে নয় প্রত্যক্ষভাবে সারদা কেলেঙ্কারিতে তিনি যুক্ত, কিন্তু তিনি মদন মিত্র। গ্রেফতার হয়েও আক্রমণাত্মক। আজকে সেই তার মদন বানে বিদ্ধ হলো সিপিএম। পরিষ্কার বললেন তিনজন সিপিএম নেতার নাম: রবীন দেব, সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম। একই সঙ্গে তার অনুযোগ যে এই তিনটে নাম তিনি সিবিআইকে বলা সত্ত্বেও সিবিআই তাদের ডাকছে না। প্রশ্ন উঠেছে যে তাহলে মন্ত্রী যদি সবই জানতেন, তাহলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আগে রাজ্য সরকারের সিট যখন 1 বছর ধরে তদন্ত চালালো, মন্ত্রীর তিনটে নাম কেন বললেন না? আর নিন্দুকরা প্রশ্ন তুলছে যে সিবিআই হেফাজতে কি দিব্যদৃষ্টি লাভ করলেন মদন মিত্র, নাকি স্বপ্নাদেশ পেলেন? এই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক। আমাদের আজকের বিষয় মদন বানে বিদ্ধ সিপিএম, সত্য ভাষণ নাকি বিভ্রান্তি তৈরির চেষ্টা? আবার একদিকে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার, অন্যদিকে আছেন বিজেপি নেতা প্রদীপ ঘোষ এবং আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। সরাসরি আমরা কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সামনে। আজকে মদন বানে যিনি এবং আরও দুজন বিশিষ্ট সিপিএম নেতা বিদ্ধ হয়েছেন, কিন্তু তার আগে দেখব আজ গোটা দিন আদালতে কি হলো। এই মুহূর্তে যখন আমরা এই অনুষ্ঠান শুরু করছি, জেল হেফাজতে যাওয়ার কথা মদন মিত্রের, তিনি অসুস্থ বোধ করেন এবং বোধহয় কিছুটা প্রত্যাশিতভাবেই এসএসকেএম এর পথে। দেখুন, মোহাম্মদ সেলিম, রবীন দেব, সুজন চক্রবর্তী। মদন বিদ্ধ সিপিএম। সারদা এবার সিপিএম এর 3 নেতা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম ও রবীন দেবের নাম টানলেন মদন মিত্র। শুক্রবার সিজিও কমপ্লেক্সে মদন মিত্রকে একপ্রস্থ জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। এরপর সেখান থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সারদা কাণ্ডে ধৃত পরিবহন মন্ত্রী দাবি করেন সিবিআই এর কাছে তিনি সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, রবীন দেব এবং সুজন চক্রবর্তীর নাম করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না গোয়েন্দারা। মোহাম্মদ সেলিম, রবীন দেব আর সুজন চক্রবর্তী। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরুর আগে তো রাজ্য সরকারের তৈরি সিটি সারদা কাণ্ডের তদন্ত করছিল। তখন কেন মোহাম্মদ সেলিম ও রবীন দেবদের ডাকেনি তারা? সাংবাদিকদের এই প্রশ্নে অবশ্য নিরুত্তর ছিলেন মদন মিত্র। মদন মিত্রর অভিযোগে গুরুত্ব দিচ্ছেন না সিপিএম এর 3 নেতা। ভেতরে বলেছে মমতা ব্যানার্জির নাম, মুকুল রায়ের নাম, বাইরে এসে সে নাম বলার সাহস নেই, আমাদের নাম বলছে। ভালোই বলে থাকেন, তা আরো ভালো হবে। সিবিআই তদন্তটা আরো গভীরে নিয়ে যাক, তাহলে আরো সত্যটা প্রতিষ্ঠিত হবে এবং এরা কিরকম শুধু চোর বা প্রতারক নয়, মিথ্যেবাদী, সেটা প্রমাণিত হবে। চোরেদের পক্ষে মিছিল কারীদের সংখ্যা কমছে, প্রতারকদের পক্ষে মিছিলকারীদের সংখ্যা কমছে, তাহলে তিনি এখন দৃষ্টি ঘোরাবার জন্য একটু অন্তত তার পক্ষে বাজারটা রাখবার জন্য তিনি এসব এখন নাম বলছেন। আমরা ডিমান্ড করেছি যে মুখ্যমন্ত্রীকে জেরা করুন, তাহলে আর বেশি কষ্ট করতে হবে। মদন মিত্রর অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না গোয়েন্দারাও। সিবিআই এর বক্তব্য, সিপিএম নেতাদের নাম করে আসলে নিজের বিরুদ্ধে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন পরিবহন মন্ত্রী। জেরায় এই 3 জনের সারদার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কোনো তথ্যই দিতে পারেননি তিনি। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে আগে কংগ্রেস করতেন, মাঝে তৃণমূলে যোগদান, এখন আবার কংগ্রেসে ফিরে এসেছেন এমন এক নেতা ও তাঁর স্ত্রীর নাম জেরায় উল্লেখ করেছেন মদন। প্রকাশ সিনহা ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। সুজনদা, এটা তো উলট পুরাণ হয়ে গেল দেখছি। তার কারণ যে দিল্লিতে এর আগের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, অরুণ জেটলি, আদবানি, রাজনাথ সিংহর সঙ্গে দেখা করলেন, আর তারপরে মদন মিত্র গ্রেফতার হলেন। তিনি বলছেন আপনাদের 3 নেতার নাম, আবার পাশাপাশি অনুযোগের স্বরে বলছেন যে তিনি বলছেন নামগুলো, কিন্তু সিবিআই আপনাদের ডাকছে না। এ তো দেখা যাচ্ছে যে আপনারা দিল্লি না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেটার সেটিং করেছেন বিজেপির সঙ্গে। হাসিও পায়, দুঃখও হয়। কোন নেতারা সব আমাদের রাজ্যে মন্ত্রী হয়েছেন, কিভাবে তারা নেতা হয়েছেন। তবে একটা ছোট অনুরোধে, সত্য ভাষণটাকে বাদ রাখুন। সত্য ভাষণের আশপাশে তৃণমূল কংগ্রেসের নেতারা নেই, ওদের নেত্রী সহ, বরং মিথ্যা ভাষণে বরাবরই তারা রপ্ত। সত্য ভাষণ এদের ধাতে সয় না। মদনবাবু একটু ত্রুটি করেছেন বলে আমার মনে হচ্ছে। ওর দেখে নেওয়া উচিত ছিল ওর নেত্রী উনি গ্রেপ্তার হওয়ার পর কি বলেছিলেন। সেদিন উনি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সুজন চক্রবর্তী, অসীম দাশগুপ্ত।
বোধহয় নামগুলো ঠিক মনে ছিল না, সেই কারণে আজকে আবার অন্য নতুন নতুন নাম বলেছেন। আরও আমি দেখলাম সুজন চক্রবর্তী বলতে গিয়ে সুজন বলতে গিয়ে 3 বার থতমত খেলেন। অসত্য বললে অনেক ধামাচাপা দিতে হয়, জানেন বোঝেন। আমি শুধু এইটুকু বলবো, কি মনে হচ্ছে রোজ রোজ চিটফান্ড সাফারার অর্গানাইজেশনদের সঙ্গে মিছিলে আপনাকে দেখা যাচ্ছে, সারদার বিরোধী, আপনি সিপিএম এর অন্যতম প্রধান মুখ, সেই জন্য আপনার নাম বলা হচ্ছে বা অন্যদের নাম বলা হচ্ছে? আমি বলবো যে কোন কারণে কি হয় এসব যুক্তি ব্যাখ্যা ওদের কাছে নেই। মানে মুখ্যমন্ত্রীর কিছু নাম মনে পড়েছে, ওনার অন্য কিছু নাম মনে পড়েছে, আরেকজনের আর কিছু নাম মনে পড়বে, কিন্তু আসল নামগুলো সিবিআই এর কাছে ওরা বলছেন। তো সিবিআই এর কাছে ওরা কি নাম বলছেন, সংবাদ মাধ্যম আপনারাও তো টুকটাক খবরাখবর পাচ্ছেন, বাজারে ভাসছে। ভেতরে গিয়ে বলেছেন মমতা ব্যানার্জির নাম, মুকুল রায়ের নাম বলেছেন কি জিজ্ঞাসা করুন। আসলে যেটা হয়েছে, মানে মিথ্যাবাদিতা তো একটা কষ্ট করে করতে হয়। সত্য কথা বললে আপনি একই কথা 20 বার বলতে পারবেন, আর মিথ্যা কথা বললে আপনাকে রোজ নতুন নতুন কথা বলতে হবে। আচ্ছা, মদন বাবু, আমি এখন উনি জেলে আছেন, ওনাকে কষ্ট দেওয়া খুব আমার ইচ্ছে নেই। একটা বড় নেতা, অনেক ভালো মন্দ কিন্তু এই মুহূর্তে আপনি যখন কথা বলছেন উনি এসএসকেএম এ চলে গেছেন, ঢুকেও গেছেন। হ্যাঁ, আচ্ছা, আবার এসএসকেএম এ গেছেন। আমি ওনার আরোগ্য কামনা করি। এসএসকেএম থেকে আর বেলভিউতে আসবেন কিনা সেটা একটু আপনারা খোঁজ রাখবেন, পেলে আমাদের জানাবেন। কিন্তু আমি শুধু বলবো মদন বাবুকে বা যারা শুনছেন তাদেরকে, আচ্ছা সেলিম অথবা রবীন্দ্রদেব অথবা সুজন চক্রবর্তীর নামটা মনে করতে ওনার 2013 এপ্রিল থেকে আর 2014 ডিসেম্বর 1 বছর 8 মাস সময় লেগে গেল। সিট তো গঠিত হয়েছিল, সিটের কাছে তো ওদের বলার যথেষ্ট সুযোগ ছিল, এবং সিটকে দিয়ে তো কিছু বিড়ম্বনার কাজ করাবার চেষ্টাও করেছিলেন, নোটিশ পাঠাবার বন্দোবস্ত করেছিলেন। 1 বছর 8 মাস লাগলো ওকে ওর বলতে। এইটা যদি ওনার থাকতোই, আগে তো সংবাদ মাধ্যমে বলতে পারতেন। এতদিন কোনো নাম বলছিলেন না, যদি কোনো নাম না বলে কোনো রকমে বেঁচে থাকা যায় অথবা ধরা না পড়া যায়। ধরা পড়ার পর এখন হতাশা ভয়ঙ্কর, এবং সেই কারণেই হতাশা জনিত এই কথা, এটা নিশ্চয়ই একটা প্রলাপের মতন শোনাচ্ছে। এটা মদনবাবু বলুক, আরো 5 বার বলুক, কিন্তু আমি সোৎসাহে জানাচ্ছি যে যত সময় লাগবে লাগুক, কিন্তু চিটফান্ড কাণ্ডে অপরাধীদের শাস্তি চাই, গ্রেপ্তার চাই। আর চিটফান্ডে এসে মদনবাবু সহ সবার সম্পত্তি ধরে বাজেয়াপ্ত করে টাকা ফেরত চাই, প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। এ দাবি থেকে আমরা আধা ইঞ্চি সরছি না। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের দেখাতে চাইবো যে আজকে আদালতের মধ্যে কোন পক্ষের আইনজীবী ঠিক কি বললেন, আদালতের ভেতরের কি ঘটলো, দ্রুত আপনাদের জন্য। জেলে মদন, ফের খারিজ পরিবহন মন্ত্রীর জামিনের আর্জি। সিবিআই এর আবেদন মেনে নিয়ে মদন মিত্রকে 14 দিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক। শুক্রবার আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে প্রয়োজনে ফের মন্ত্রীকে হেফাজতে চাইতে পারে তারা। এদিন আলিপুর আদালতে শুনানি শুরুতে সিবিআই এর আইনজীবী বলেন তারা মদন মিত্রের জামিনের বিরোধিতা করছেন। এরপর সওয়াল করতে গিয়ে সিবিআই এর আইনজীবী অভিযোগ করেন হেফাজতে থাকাকালীন সহযোগিতা করেননি মদন মিত্র, অদূর ভবিষ্যতে তাকে ফের হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এরপর পরিবহন মন্ত্রীর আইনজীবী তার মক্কেলের জামিনের পক্ষে সওয়াল করে বলেন এই মামলায় 17 নভেম্বর চার্জশিট দিয়েছে সিবিআই। তখনও পর্যন্ত কোথাও মদন মিত্রের নাম ছিল না। হঠাৎ কি এমন হলো যে তাকে সিবিআই গ্রেফতার করলো? আগের দিন মদন মিত্র আদালতে যা বলেছেন, অর্থাৎ সিবিআই তাকে মমতার নাম বলার জন্য চাপ দিচ্ছে, সেটা যেন বিচারক তার অর্ডার কপিতে উল্লেখ করেন। এরপর পরিবহন মন্ত্রী নিজেই বলতে শুরু করেন। তিনি বলেন একদিন সিবিআই অফিসাররা বলল ভয়েস রেকর্ড করবে। আমি বললাম না, কোর্ট অর্ডার আছে, করা যাবে না। সিবিআই বলল কোর্ট কিছু জানে না, আপনি না করলে সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে চলে যাবে। আমি বললাম এত জানি না, কোর্ট যা বলেছে তাই মানব। সিবিআই বলছে আপনি সুদীপ্ত সেনের মিটিংগুলোতে গিয়ে বলতেন, তাই 26 লক্ষ আমানতকারী টাকা রেখে আজ প্রতারিত। আপনি বলুন 17 নভেম্বর চার্জশিট দেওয়ার সময় পর্যন্ত একজন আমানতকারীও তো অভিযোগ করে বলেননি যে তিনি আমার কথায় টাকা রেখেছেন। মন্ত্রীর বক্তব্যের জবাবে সিবিআই এর আইনজীবী বলেন সুদীপ্ত সেনের একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মদন মিত্র, বক্তৃতাও করেছেন। তার মাধ্যমে তিনি আমানতকারীদের সুদীপ্ত সেনের পঞ্জি স্কিমে টাকা রাখতে উৎসাহ দিয়েছেন। মদন মিত্রের ক্ষমতা, যার ঝলক আমরা বাইরেও দেখেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্বাস তিনি ছাড়া পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। সেক্ষেত্রে তদন্ত বাধাপ্রাপ্ত হবে।
এছাড়া রোজ নতুন তথ্য উঠে আসছে, সেগুলো যাচাই করতে হবে। তাই আমরা জামিনের বিরোধিতা করছি। মদন মিত্রকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হোক। এরপর সিবিআই এর আবেদন মেনে নিয়ে পরিবহন মন্ত্রীকে 2রা জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। রাজস্বী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। মান্নানদা কি বলবেন? আজকে সিপিএম নেতাদের নাম বলছেন মদন মিত্র, 2013 থেকে টানা 1 বছর সিটের তদন্তের সময় একটা নামও বলেননি। আমি একটু আজকে অন্যদিকে বলবো তোমাকে, কারণ এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। মানুষও ক্লান্ত হয়ে যাচ্ছেন রোজ সিবিআই এর এই পারফরমেন্স সম্বন্ধে, সিবিআই এর পারফরমেন্স কেন, রাজনৈতিক অভিযোগ যে সিবিআই এর অ্যাক্টিভিটি সম্বন্ধে। তো তোমরা খবর সংগ্রহ করতে গিয়ে সিবিআই এর অ্যাক্টিভিটি যতটুকু জানো, আর তোমাদের মাধ্যমে আমরা যেটুকু জানি, সিবিআই ভেতরে তো আমরা কেউ কোনোদিন ঢুকিনি। আমরা সিবিআই ভেতরে ঢুকে কিভাবে ইনফ্লুয়েন্স করে কাউকে গ্রেপ্তার করানো হয়, কাউকে জেলে পোড়া হয়, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু নেই। আমরা যেটুকু জানি তোমাদের মাধ্যমে, তোমরা যেটুকু অ্যাকশন ঘটার পরে জানতে পারো। কিন্তু মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ একজন ব্যক্তি, খুবই আস্থাভাজন তার মন্ত্রিসভার সদস্য, তিনি সিবিআই ডাইরেক্টর ছিলেন এবং তিনি পশু খাদ্য কেলেঙ্কারির জন্য একজন সিটিং চিফ মিনিস্টার লালু প্রসাদ যাদব এবং আরেকজন প্রাক্তন চিফ মিনিস্টার ডক্টর জগন্নাথ মিশ্রকে, কংগ্রেসের নেতা তিনি এবং প্রভাবশালী নেতা, ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কংগ্রেসের, তাকেও গ্রেপ্তার করে জেলে পুরেছিলেন। আপনি উপেন বিশ্বাসের কথা বলছেন? আমি উপেন বিশ্বাসের কথা বলছি। তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি আস্থাভাজন, তারা তাকে মন্ত্রী করতেন না। তো তিনি যদি আজকে এসে যদি একটু বলতেন, বা মমতা ব্যানার্জি যদি তাকে দিয়ে প্রেস কনফারেন্স, আপনাদের এবিপি আনন্দে আসবেন না, লুকিয়েও দেখবেন না কেউ, তাতে আপনাদের টিআরপি বাড়ছে। এবিপি পড়তে বারণ করেছে আনন্দবাজার, তাতেও সার্কুলেশন বেড়ে যাচ্ছে। আপনি বলছেন উপেন বিশ্বাসের এই মমতা ব্যানার্জি কেন একটা প্রেস কনফারেন্স করে বলছেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ, লালু প্রসাদ যাদবকে জয়েন্ট ডিরেক্টর সিবিআই ছিলেন, হ্যাঁ, তিনি পরবর্তীতে প্রমোশনও পেয়েছিলেন তিনি। তো তিনি কেন বলছেন না যে আমি লালু বিশ্বাসের কেস করতে গিয়ে দেখেছি, লালু যাদবের কেস করতে গিয়ে দেখেছি কেন্দ্রের তৎকালীন কংগ্রেসের সরকার, নরসিংহ রায় সরকার তাকে আমাকে ইনফ্লুয়েন্স করে তাকে জেলে পুরেছিল, বা পরবর্তী ক্ষেত্রে এনডিএ সরকার তাকে ইনফ্লুয়েন্স করেছে। তিনি যদি বলেন যে এইভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের স্বাধীনতার পর এই পদে অন্তত মানে এই পদমর্যাদার কেউ আমাদের এমএলএ বা ইত্যাদি হননি। সিবিআই জয়েন্ট ডিরেক্টর, এখন মন্ত্রী। মমতা ব্যানার্জি খুব আস্থাভাজন না হলে তাকে নিয়ে এসে বিধায়ক করেছেন, মন্ত্রী করেছেন একদম, এবং গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন তাকে একটা। তো আজকে সেই মন্ত্রী যদি একবার দাঁড়িয়ে বলেন যে আমি ডাইরেক্টর থেকে দেখেছি কিভাবে ইনফ্লুয়েন্স করে আমি লালু যাদবকে করেছি। দেবনারায়ণ বাবু, তাহলে কি এটা থেকে ধরে নেওয়া যায় যে সিবিআই নির্ভুলভাবে এগোচ্ছে? এখনো পর্যন্ত রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাস একটা শব্দও বলেননি, যিনি বলার ক্ষেত্রে সবথেকে বেশি উপযুক্ত মানুষ, হ্যাঁ, বিশ্বাসযোগ্য মানুষের কাছে জয়েন্ট ডিরেক্টর সিবিআই ছিলেন। মান্নান সাহেব যেটা বলে, মান্নানের বাবুর নিজস্ব রাজনৈতিক বক্তব্য বলতেই পারেন, কেন উনি বলবেন? ওরা বলতেই পারেন উনি এফিশিয়েন্ট, কে এফিশিয়েন্ট কে এফিশিয়েন্ট না সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে। আমার বক্তব্য না, আমি সময় পাবো না, আমি সময় পাবো না, না সময় দেবে না, না সময় দেবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, আমি অর্থনীতি ছাত্র হিসেবে যে জিনিসটা আমার মাথায়, আমি কোনো ব্যক্তিগত লোকের কাছে আমি যাব না। আমার বক্তব্য সিট তদন্ত সিপিএম বাবু কেন নাম, মদন বাবু নাম করলো কিনা না করলো না, আমি কোনো ব্যক্তি, শুনুন, আমি ব্যক্তিগত নামে যাব না। আমার একটা জিনিস বারবার আমি এখানে এসে বলছি, সেটা হচ্ছে যে 12 তারিখে, এই মাসের 12 তারিখে যেটা অরুণ জেটলি লিখিত বিবৃতি 167টা চিট ফান্ড মানে কালেকটিভ ইনভেস্টমেন্টে যারা টাকা তুলেছে, তার 82টা পশ্চিমবঙ্গে কবে থেকে এসেছে, দীর্ঘ 30 বছর সেই সঞ্চয়টা থেকে। আজকে না, আমার বক্তব্য আপনি বামফ্রন্টের জন্য আপনার সিট তো এক বছরে কাউকে গ্রেফতার করলো না, শুধু সিট গ্রেফতার করেছে 11 জনকে, কারে করেছে সে সবগুলো সবই আপনি তো বলছেন বামফ্রন্ট দায়, একটা নয়, আমি বলছি না। এই যে 82টা 167 এর মধ্যে 82টা মানে কর্পোরেট সব থেকে চিট করেছে পশ্চিমবঙ্গে, বেস্ট সেকেন্ড হচ্ছে ইয়ে। কিন্তু দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে, এই যদি আমি সারদায় আসি,
স্পেসিফিক সারদায় যাই, সারদার 2 বছর নিয়ে টানাটানি, বাকি 10 বছর 1 থেকে 8 থেকে 10। আমার বক্তব্য এরা যে আপনি আমার একটা ছোট্ট কথার উত্তর দিন। আমি ব্যক্তিগত যাব না, না ব্যক্তিগত বলছি না, আমি বলছি এইটি আমি কখনো যাব না। আরে এটা আপনাকে মানতে হবে, এই জায়গাটা আসছে। আপনি আমার একটা কথার উত্তর দিন, সেটা হচ্ছে সিবিআই তদন্তের বিরোধিতা করে তো সিপিএম কে রাস্তায় নামতে হচ্ছে না, বরঞ্চ তারা সিবিআই তদন্ত চেয়েছেন। কংগ্রেস নামছে না, বিজেপি নামছে না, বিজেপির কেন্দ্রীয় সরকার। আমার কথা বলুন, তৃণমূলকে নামতে হচ্ছে কেন? সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচন্ড ভাবে লেগেছে, কারণ ওকে শেষ করে দেওয়া হচ্ছে, ওয়ান এজেন্ডা। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। সিবিআই সম্পর্কে আমি বারবারই বলছি, আপনি আমার দিল্লিতে সিবিআই আপনাকে ফোন না আমাকে না, আমার যেটা মনে হয় এটা না, একটা জায়গায় দাঁড়াচ্ছে, এক জায়গা দিয়ে যাচ্ছে, আর জায়গায় যাচ্ছে না। যে কথাগুলো আসছে, যা শুনছি আমরা পরিষ্কার, লাস্ট 10 ইয়ার্সে কোনো বক্তব্য না, শুধু মমতা ব্যানার্জি। আমার বক্তব্যের নির্দেশে ঠিক, এবং শুধু এমপি, আমি শুনুন না, এমপিএস 30 বছর 82 থেকে শতদলীয় ইনভেস্টমেন্ট থেকে আছে, শুধু এবং শুধু তাই না, একটু বলি এবার আমার টার্ম এসছে, প্লিজ আমার টার্ম এসছে, দাঁড়িয়ে আছি একটা আস্তে আস্তে। সুতরাং আপনারা একটু বুঝলেন, একটা কথা বলি শুনুন, তো যে পয়েন্টটা আসছে, হ্যাঁ বলুন, এবার বলুন। সারা পৃথিবীর মানুষ যেখানে যেখানে ভারতীয় আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী আছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সারদা মামলার নিষ্পত্তি হবে কিনা, এবং যে মানুষগুলো চিট হয়েছে তাদের অর্থ তারা ফেরত পাবে কিনা। প্রায় 100 জন মানুষ আত্মহত্যা করে ফেলেছে। মদনবাবুর কথা ধরবার মতন কোনো মানে নেই, কারণ তিনি কখন কি বলেন সেটা কোনো ঠিক নেই। তাহলে একটা প্রশ্ন আছে, ওনারই সতীর্থ, ওনার দলের সাংসদ কুণাল ঘোষ দীর্ঘদিন আগে সিটকে বলেছে, ইডিকে বলেছে, সিবিআইকে বলেছে যে আমার মুখোমুখি বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত সেনকে বসাক, আমি সেই আলোচনায় থাকতে চাই, কি ঘটেছে না ঘটেছে আমরা মুখোমুখি বসতে চাই। সেখানে মদনবাবুরা কিছু বলেননি, উনি বলছেন, আজকে উনি বলছেন ওই সুজনবাবু, তারপর রবীনবাবু আর সেলিম সাহেবের নাম বলছেন, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? তাহলে কুণাল যখন বলেছিল, তাহলে তখন কেন মমতাকে আর সুদীপ্ত সেনকে একসঙ্গে? আপনি বলছেন যে দুজনেই তো অভিযুক্ত, কুণাল ঘোষ যেমন অভিযুক্ত, আসিফ খান যেমন অভিযুক্ত, মদন মিত্র অভিযুক্ত। অ্যাড করব, তোমার মনে আছে কিছুদিন আগে যখন ববি হাকিম এবং আরো কয়েকজন মন্ত্রী কুণাল ঘোষ, আসিফ খান এবং ওই রজত মজুমদারের সম্বন্ধে বলেছিলেন, জেলে থাকা লোক যদি কোনো মন্তব্য করে সেই মন্তব্যে গুরুত্ব দেওয়া যায় না, তো মদন মিত্র একই কথা। এখনো বাংলার মানুষ 60,000, আমি বলি তো 60 থেকে 16 লাখে চলে গেল। শুনুন, বাংলার মানুষ মদন বাবুর কোনো কথা ধরছে না এবং তৃণমূলের কোনো নেতা নেত্রীদের কথা ধরছে না। এই বিশ্বাসটা মানুষের মনে জন্মে গেছে যে সারদার টাকা তৃণমূল দল এবং তৃণমূল দলের সরকারের বিভিন্ন পদাধিকারীরা তারা আত্মসাৎ করেছে। তারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না যে মদন বাবুর কথা কেন সিবিআই মানছে না? তারা কেন দেবনাথ বাবুর কথাটা বলছে না? অত্যন্ত সিনিয়র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, এই আমাদের সুব্রত বাবুর নেমসে, তার নেতৃত্বে 5 জন মন্ত্রী গেলেন রাজ্যপালের কাছে, সুপ্রিম কোর্টে গেলেন না। আমি বলছি রাজ্যপাল কি সিবিআই দফতরের দায়িত্বে নাকি? রাজ্যপাল কি করবেন আপনি আমায় বলুন। রাজ্যপালের এই বিষয়ে কি এখতিয়ার আছে, করবেনই না? সুপ্রিম কোর্টে এই কারণে যাচ্ছেন না, সুপ্রিম কোর্টে গেলে আজকে যেমন নন্দীগ্রামে বেরিয়ে পড়েছে মাও, তেমন সুপ্রিম কোর্টে গেলে আবার কোন মামলায় জড়িয়ে পড়বে, তৃণমূল দলটাই পুরোপুরি সম্পূর্ণ ঘেটে যাবে, সেই ভয়ে ওরা কখনো সুপ্রিম কোর্টে যাবে। আমি সুব্রত মুখার্জির কাছে যাব, তার আগে সুব্রত বাবু আপনাকে একটা বক্তব্য দেখাবো, এখনকার বক্তব্য নয়। মদন মিত্র 4 ফেব্রুয়ারি 2013-তে এই বক্তব্য রেখেছিলেন। আজকে এই বক্তব্য দেখানোর কারণ যে সিপিএম নেতাদের নাম রাজ্যের মন্ত্রী, এখনো মন্ত্রী তখনও মন্ত্রী ছিলেন, দাঁড়িয়ে বলছিলেন ওটা 21শে জুলাই কমিশনের সামনে, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করেছিলেন মদন মিত্র, অর্থাৎ নেম থ্রোয়িং, সিপিএম নেতাদের অভিযুক্ত করা। আজকে আমি আমি আর্কাইভ থেকে বের করে দর্শকদের সামনে রাখতে চাইব 4 ফেব্রুয়ারি 2013-এ রাজ্যের মন্ত্রী মদন মিত্র ঠিক কি বলেছিলেন 21শে জুলাই কমিশনের সামনে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ জনগণের ওপরে কিভাবে গুলি চালিয়েছিল কোনো রকম প্ররোচনা ছাড়া। সুব্রত বাবু,
মানে আমি আমার দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আজকে 3 জন সিপিএম নেতার নাম বলেননি, তখনও তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম বলেছিলেন। আমার প্রশ্নটা পরিষ্কার যে আজকে 5 জন মন্ত্রী রাজভবনে যাওয়া কি আসলে মদনবাবুকে খুশি করা যে কারুর নাম বলো না? অনেকে বলছে নির্বাচন সবচেয়ে বড় জিনিস হচ্ছে তো বড় দায় নির্বাচন ফেস করা। সামনে কর্পোরেশন নির্বাচন কলকাতা, কতগুলো পৌরসভা দেখতে দেখতে 2016 মানুষের কাছে যে আমি বার্তা নিয়ে যাব, যে বার্তা আমি নিয়ে গেছিলাম 2011 কংগ্রেসকে সঙ্গী করে, সিউসিকে নিয়ে, পিডিএসকে নিয়ে, আমি কোন বার্তায় যাব? অতএব মানুষের কাছে আমরা দেখাতে চাইছি যে একটা পরিকল্পিতভাবে চক্রান্ত করে, আপনাদের স্মরণে আছে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, কেউ কিন্তু বলেননি কে গ্রেপ্তার হবেন না হবেন, উনি 2-3টে নাম বললেন, ওই কুনায়ের চোর, টুম্পাই চোর, ওটা না, তারপরে দ্বিতীয় পর্বে যেটা উনি বললেন, এবং উনি বললেন যে এটা একটা পরিকল্পনা করা হচ্ছে, এবং উনি জানতেন যে এরা গ্রেপ্তার হবেন। কেন? সারদার থেকে যে টাকা এসছে সেই টাকার বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস। আমি একথা বহুল চর্চিত কথা মাননীয় গৌতম দেব বলেছিলেন 2011 সালে, যে বিল পোড়ানো হয়েছিল, প্রত্যেক ক্যান্ডিডেটকে টাকা দেওয়া হয়েছিল, অনেকে ব্যঙ্গ করেছিলেন গৌতম দেব মহাশয়কে, কুপন কেলেঙ্কারি বলেছিলেন তো। এবং ডেলা পাহাড়ের কথাটা যদি আমার স্মৃতি খুব ভুল না করে, সংশোধন সাপেক্ষে বলছি সুমনবাবু, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বলেছিলেন গৌতম দেব মহাশয়, কিন্তু বলেছিলেন। আজকে যে তথ্য প্রমাণগুলো আসছে, মদন মিত্র, আমি যে গাড়িতে এলাম ভাড়া করা গাড়ি, তার চালক একটা খুব গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু শিক্ষা দীক্ষা পাননি। ভারতবর্ষ তো বৈষম্যর দেশ, ন্যাচারালি সবাই উন্নতি পান। বলে স্যার একটা কথা বলি, আধা বাংলা আধা হিন্দি, একটা চোরের জন্য রাস্তায় মিছিল হচ্ছে, এটা তো ভাবতে অবাক লাগে। বাংলাকে আমরা অন্য সম্মান করি, আমরা বিহার থেকে এসেছি, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে স্কুলের বাচ্চাদের ধর্ণা মঞ্চে বসানো হচ্ছে, যারা সিবিআই কি বিষয়টা নিয়েই যাদের পরিষ্কার ধারণা নেই। মানে আমি বলছি স্কুলের বাচ্চাদের ধর্ণা মঞ্চে ভিড় বাড়ানোটা কোথায় নৈতিকতা আটকায় না? নৈতিকতা ছাড়, নৈতিকতা বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাজে না, অনেকটা আইনের ঊর্ধ্বে। তো যেরকম 21শে জুলাই কোথায় সভা হবে, ফতেয়া করে শোভনদেব বলে দিচ্ছেন মাননীয় মেয়র যে একটা আইন হবে না, ওখানে হবে, এরকম সব কথাবার্তা। একটা জিনিস আপনারা দেখুন, সৃঞ্জয় বোসের জন্য একদিন নেমেছিল, সৃঞ্জয় বোসকে জাগো বাংলার সম্পাদক, জাগো বাংলা যেখান থেকে প্রকাশিত হয়, অন্য একটা দৈনিক সংবাদপত্র সেখান থেকে হয়। শুধু মদনের বেলায় কেন মদন মিত্র হচ্ছেন যোগসূত্র ছিলেন, সূত্রের খবর। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় মুকুল রায় বলুন, তারপর আরও যারা ইমরান থেকে বলুন, কেউ বাঁচতে পারবেন না। কেন? আমার প্রশ্ন হচ্ছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে 3 জন সিপিএমের বরিষ্ঠ লিডারের নাম, আরো 3 জন বলেছেন মুখ্যমন্ত্রী, তাদের যদি তাদের আমি বলছি ঠিক আছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে মদনবাবুর কথা ঠিক, তাতে কি মদনবাবু, মুকুলবাবু, মাননীয় মমতা দেবী শুদ্ধ হয়ে যাবেন? প্রশ্নটা ভাবুন। প্রশ্ন হচ্ছে, আপনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে সিপিএম অভিযুক্ত যিনি করেছেন, সিপিএম ধরা যাক যে সারদায় জড়িত, তার থেকে তৃণমূল সৎ কি করে প্রমাণিত হবে? একটা কথা তো আমি বলবো, আজকে যে চিটেড যারা রয়েছেন, যারা ডিপোজিটার আছেন, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ ডিপোজিটার আছেন, 50 লক্ষ করে মানুষ, তৃণমূলের কোনো নেতা সুপ্রিমো কি হলফনামা করে বা গ্যারান্টি করে বলবেন যে সেই ডিপোজিটারদের মধ্যে একজনও তৃণমূল নেই? আমার হিসাব হচ্ছে অন্তত 20 থেকে 25 লক্ষ ডিপোজিটার আছে যারা তৃণমূলের। খুবই হিতাকাঙ্ক্ষী হয়ে গেল, আর ওদের 30 বছর সময় একেবারে শেষ। এই পর্বের বক্তারা কি বললেন এক ঝলকে দেখবেন। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আসবো নন্দীগ্রামের কথায়। নন্দীগ্রামে ঝুলি থেকে বেরোলো মাও, মমতার গোয়েন্দা রিপোর্টে সায় সিপিএম এর তত্ত্বে, তাই নিয়েই আমাদের বিতর্ক। ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। সোনারকেল্লায় লালমোহন গাঙ্গুলির মুখে সংলাপ ছিল
राजस्थान में डाकू है या नहीं है। সত্যজিৎ রায় আজকের প্রেক্ষিতে যদি এই একই সংলাপ লিখতেন, বোধহয় লিখতেন নন্দীগ্রাম में माओवादी लोग है या नहीं है। উইথ আ সিরিয়াস নোট, কোনো সন্দেহ নেই যে নন্দীগ্রামে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলি চালনায় 14 জনের মৃত্যু অত্যন্ত বর্বরোচিত ঘটনা। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের গোয়েন্দা বিভাগ কেন্দ্র সরকারকে এই রিপোর্ট দেয় যে মাওবাদী এবং তৃণমূল যোগসাজশের যে সিপিএম এর তত্ত্ব সেটাই সঠিক, তাহলে নন্দীগ্রামের গোটা ঘটনা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে বইকি। তাই নিয়ে আমাদের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। নন্দীগ্রামে ঝুলি থেকে বেরোলো মাও, মমতার গোয়েন্দা রিপোর্টে সায় সিপিএম এর তত্ত্বে। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, আছেন সুখবিলাস বর্মা, কংগ্রেস নেতা, অন্যদিকে রয়েছেন অশোক সরকার, বিজেপি নেতা, এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আমি আলোচনায় যাব, কিন্তু তার আগে দ্রুত দেখাবো আজকে আনন্দবাজার পত্রিকার সেই খবর, কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গোয়েন্দা রিপোর্ট। দেখুন, নন্দীগ্রামে ছিল মাওবাদীরাও। নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূল মাওবাদী যোগসাজশের তত্ত্বকে কার্যত মান্যতা দিয়ে দিল্লিকে রিপোর্ট দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরই গোয়েন্দা বিভাগ। শুক্রবার এমনই খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে। অভিযোগ পুরনো, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বরাবরই সরব হয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের নেপথ্যে তৃণমূল মাওবাদী যোগসাজশ নিয়ে। পরে এই একই অভিযোগ শোনা গিয়েছে বিজেপির মুখেও, যদিও প্রথম থেকেই মাওবাদী যোগের অভিযোগ অস্বীকার করে এসেছে তৃণমূল। কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এবার সিপিএম বিজেপির এই তত্ত্বেই কার্যত শিলমোহর দিল রাজ্য গোয়েন্দা বিভাগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্টে তারা বলেছে, নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের পাশে ছিল মাওবাদীরা। সেখানে বিভিন্ন মাওবাদী গণসংগঠনের নেতা নেত্রীদের আশ্রয় দিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তৃণমূল সরকারের গোয়েন্দা উপদেষ্টা তথা আইজি ওমপ্রকাশ গুপ্তের দেওয়া রিপোর্টে আরও বলা হয়েছে, দুই মাওবাদী নেত্রী জয়িতা দাস ও দেবলীনা চক্রবর্তী নন্দীগ্রামে গিয়ে মাতঙ্গিনী মহিলা সমিতি গড়ে তোলেন। তারা স্থানীয় তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডলের বাড়িতে ছিলেন। সেই সময়ে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নিশিকান্ত। মাওবাদী শাখা সংগঠন ছাত্রছাত্রী সংহতি মঞ্চের নেতা অভিযান সরকারও দীর্ঘদিন নন্দীগ্রামে তৃণমূলের আশ্রয়ে ছিলেন। এখানেই শেষ নয়, রাজ্য গোয়েন্দা বিভাগের রিপোর্টে মহেশ্বেতা দেবীকে মাওবাদী শাখা সংগঠনের নেত্রীর তকমা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মহেশ্বেতা দেবী মাওবাদী শাখা সংগঠন বন্দি মুক্তি কমিটির সভানেত্রী। সংগঠনটি ধৃত মাওবাদীদের তো বটেই, রাষ্ট্রবিরোধী স্থিমির কর্মীদেরও জেল থেকে ছাড়াতে চায়। রাজ্য স্বরাষ্ট্র দফতরের হাত ঘুরে বর্তমানে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে। এই রিপোর্ট নিয়ে তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমাদের আন্দোলনে কোনো মাও ছিল না। এটা আষাঢ়ে গল্প এবং অসত্য। কে রিপোর্ট কি করেছে এটার সঙ্গে মেদিনীপুরের মানুষের কিছু যায়ও না আসেও না। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, নন্দীগ্রামের আন্দোলনে মাওবাদীরা ছিল না। মহেশ্বেতা দেবীর পরিবারের তরফে জানানো হয়, তিনি অসুস্থ, কথা বলার অবস্থায় নেই। তবে রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্তার দাবি, যথেষ্ট প্রমাণ হাতে রেখেই রিপোর্টটি পাঠানো হয়েছে। কিন্তু আচমকা কেন এমন রিপোর্ট দেওয়া হলো দিল্লিকে? প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান কেন্দ্রীয় সরকার মাওবাদী গণসংগঠন সম্পর্কে তথ্য ভাণ্ডার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গত 21শে জুন স্বরাষ্ট্র মন্ত্রকের নকশাল ম্যানেজমেন্ট বিভাগের একটি শাখা রাজ্যের কাছে এই সংগঠনগুলির নামের তালিকা, নেতাকর্মীদের নাম এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তলব করেছে। তার প্রেক্ষিতেই রাজ্য গোয়েন্দা বিভাগের এই রিপোর্ট। প্রসঙ্গত, কলকাতায় মাওবাদীদের 9টি গণসংগঠন সম্পর্কে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছে তাতেও নন্দীগ্রাম যোগের উল্লেখ রয়েছে। এবিপি আনন্দ। শ্রমিকবাবু, আপনি মানবেন যে সিঙ্গুর নন্দীগ্রামকে ঘিরেই তৃণমূল কংগ্রেসের যে সংগ্রামী ভাবমূর্তি সেইটা গড়ে উঠেছিল। এই যে গোয়েন্দা রিপোর্ট, এটা আপনাদের তত্ত্ব যেটা বলতেন, যেটা তত্ত্ব মানুষকে বিশ্বাস করাতে পারেননি, সেক্ষেত্রে আপনাদের কি একটু রাজনৈতিক সুবিধা হবে? এই একই কথা তো আপনারা বলে এসেছেন 2007 অনওয়ার্ডস। প্রশ্নটা সুবিধা এবং অসুবিধার নয়, প্রশ্নটা হচ্ছে যে রাজনীতিতে অসততা কোথায় পৌঁছতে পারে। আমরা তখন বলেছিলাম, এবছরে জানুয়ারিতে সিবিআই যে প্রাথমিক চার্জশিটটা দিয়েছে সেই চার্জশিটেও দেখবেন একই কথা লেখা আছে। শুধু মাওবাদীরা সেখানে কেবলমাত্র উপস্থিতি তাই বলা নয়, যে 139 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার সিংহভাগ হচ্ছে তৃণমূলের নেতা। এবং সেই চার্জশিট যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে, যার ফলে এখনো সেই কথা রাজনৈতিক সমাবেশে আক্রান্ত হতে হয় সিবিআই কে, সেই কথা শুনে। দ্বিতীয়ত,
মাওবাদীরা যে ওখানে ছিল তার প্রমাণ এর আগেও আমরা আরেকবার তুলে দিয়েছি। কিভাবে তুলেছি? 2008 সালের ফেব্রুয়ারিতে মাওবাদীদের রাজ্য কমিটির মিটিংয়ে একটা নথি তৈরি হয়। নথিটার নাম হচ্ছে সেচ বিরোধী ঐতিহাসিক নন্দীগ্রামের সংগ্রামের মূল্যায়ন। সেইটা যদি আপনি পড়েন, আমার কাছে পুরো নথি আছে, আমি আপনাকে গোটাটা রিডিং পড়ছি না, সেখানে সেই দলিলের 4 নম্বর পাতায়, 13 পাতার দলিলের 4 নম্বর পাতায় বলছে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে নেতৃত্বে সবার সঙ্গে কাছেই আছে, সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। বেশিরভাগ সময় টিএমসির সাথে আলোচনা করে জনসভা, মিছিল, ঘেরাও, ট্রেনিং, কিসের ট্রেনিং, বিশেষ করে প্রতিরোধের কর্মসূচি নেওয়া আছে। প্রতিরোধের কর্মসূচি, কিন্তু আমার বক্তব্য এই একই কথা তো আপনারা 2008 অনওয়ার্ডস ক্রমাগত বলে এসছেন, মানুষকে বিশ্বাস করাতে পারেন। কার্যত এই জেলা এবং অন্যান্য জেলা থেকে মুছে গেছেন, আবার এটা নিয়ে মানুষের কাছে যাবেন। বাট শুনুন, সত্য দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। রাজনীতি 2 বছরের ব্যাপার না, রাজনীতি একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। 2 বছরের জন্য অসত্যকে কি বলা হয়েছিল? ট্রলারে করে নাকি নারী এবং শিশুদের দেহ পাচার করা হয়েছে, হাজার হাজার শিশুর নাকি পা চিড়ে ফেলে দেওয়া হয়েছে, কত কথা, হাজার হাজার লাশ নাকি হলদি নদীতে ঘুরছে। চার্জশিটে একটা শব্দও নেই, একটা শব্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। আমি আপনাকে দেখাবো, দর্শকদেরও দেখাতে চাইব, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই মাওবাদী এবং তৃণমূল কংগ্রেসের যে জোটের অভিযোগ তা নিয়ে কি বলেছিলেন। নন্দীগ্রাম রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম ভিত্তিভূমি, আর সেই নন্দীগ্রাম আন্দোলনের ভিত্তি কি ছিল মাওবাদীরা, এই নিয়ে রাজনৈতিক তরজা সেই 2007 থেকে। এখনও নন্দীগ্রাম প্রসঙ্গ উঠলেই উঠে আসে নানা তত্ত্ব। কেউ দাবি করেন সে সময় তৃণমূলের একাংশের সঙ্গে মাওবাদীদের গোপন বৈঠক হয়েছিল, রণকৌশল ঠিক হয়েছিল, মহিলা ও শিশুদের সামনে রেখে পুলিশের প্রতিরোধের ছক কষেছিল মাওবাদীরাই। মাও তৃণমূল যৌথ নাশকতার সফল পরীক্ষাগার হয়ে উঠেছিল নন্দীগ্রাম। আবার কেউ কেউ এসবকে নিছকই গল্প বলে উড়িয়ে দিয়ে নন্দীগ্রামকে জমি রক্ষার আন্দোলন আখ্যা দিয়েছিলেন। নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীদের প্রত্যক্ষ যোগের পক্ষে যারা প্রথম থেকে সওয়াল করে এসেছেন, তাদের মধ্যে অন্যতম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি সে সময় বারবার দাবি করেছেন নন্দীগ্রামের আন্দোলনে মিশে রয়েছে মাওবাদীরা। নন্দীগ্রামে লেটেস্ট অবস্থাটা কি, আপনি যদি খুঁজতারম্ভ করেন দেখবেন অতীত থেকে তার এটা পেয়ে যাবেন। প্রশ্ন আসছে, তাহলে তৃণমূল ওখানে নন্দীগ্রামের আন্দোলনের সময় মাওবাদীরা কি আসতে অ্যাটল পারতো? যদি তৃণমূল আসতে না দিত, তারা তখন একসঙ্গে হাত ধরে নিয়ে এসেছিলেন। এখন যে খুন খারাপি হচ্ছে, এর ফলটা কি? এটাও তো ফলটা কি এটা নয় যে তৃণমূল এবং মাওবাদীদের যোগাযোগের ফলে নন্দীগ্রামে একটা কুৎসিত অবস্থা তৈরি হচ্ছে, নিজেদের দলের মধ্যেও খুন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তৃণমূল এবং মাওবাদীদের একসঙ্গে রাজনীতি করার ফল। কিন্তু সে সময় বিরোধী আসনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীদের উপস্থিতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার কাছে নন্দীগ্রাম আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি এগিয়েছে, কিন্তু নন্দীগ্রাম বিতর্ক যেখানে ছিল সেখানেই থেকে গিয়েছে। আর এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গোয়েন্দা রিপোর্টে নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতির কথা ফের একবার সংবাদ শিরোনামে এনে দিল পূর্ব মেদিনীপুরের এই একদা অখ্যাত ছোট জনপদকে। এবিপি আনন্দ। অশোকবাবু, এই একটা বিষয় যেটাকে কেন্দ্র চক্রান্ত তো বলা যাবে না। কেন্দ্র রিপোর্ট চেয়েছে, কেন রিপোর্ট চেয়েছে? ডেটাবেস তৈরি হবে বলে। রিপোর্ট কে দিয়েছে? রাজ্য সরকার। ব্যক্তি হিসেবে কে দিয়েছে? ওম প্রকাশ গুপ্ত, তৃণমূল সরকারের গোয়েন্দা উপদেষ্টা, এবং মানে তিনি আফটার রিটায়ারমেন্ট তার এক্সটেনশন হয়েছে। মানে অত্যন্ত সরকারের ঘনিষ্ঠ এবং ট্রাস্টেড বিশ্বস্ত অফিসার ছাড়া এক্সটেনশন পাওয়া যায় না, এ তো রিএমপ্লয়মেন্ট। এটা নিয়ে কি বলবেন? এই রিপোর্ট আপনাদের কেন্দ্র সরকারের কাছে পৌঁছেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। সিপিএমের 34 বছরের অপদার্থতা, পশ্চিমবঙ্গের মানুষ একটা কিছু খুঁজছিল, খুঁজতে খুঁজতে মমতা ব্যানার্জিকে পেল। আর মমতা ব্যানার্জি সেই সুযোগ নিয়ে, শুধু মাওবাদী নয়, উত্তরবঙ্গের যারা ভাগ করতে চায়, যারা হিংসা রাজনীতি করে, তাদের সঙ্গে নিয়ে পর্যন্ত যত রকম আন্ডারওয়ার্ল্ডে কাজ করে যারা, আজকে এখানে সিমির নামও উঠে এলো, তাদের নিয়ে উনি সরকারে এসেছেন। এই সরকারের ক্ষমতায় যে এসছেন ওইভাবে এসছেন। কিন্তু তার মানে উনি মাওবাদী যে এতদিন, এবং ব্রিগেডের সবাই 21 জেলার সবাই উনি তাকে বলেছেন যে নন্দীগ্রামে কোনো মাওবাদী নেই।
কিন্তু ওনার একদম অন ক্যামেরা কোর্ট আছে যে মাওফাও বলে কিছু নেই আর কি। হ্যাঁ, এবং তার সেই প্রতিধ্বনি আজকে ওখানকার এমপির মুখে শোনা গেল। কিন্তু ওরা মাওবাদীদের সঙ্গে বরাবর ছিল, ওদের নিয়ে এসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পুলিশের হাতেই সেই সময় কিষাণজির মৃত্যু তখন দরকার ছিল ক্ষমতায় আসার জন্য, সেই জন্য করেছে তারা। ক্ষমতায় আসার একটা প্রভাব চালু হয়ে গেছিল, কাজের বেলায় কাজী, কাজ পুরোলে কিষাণজি। আমি দ্রুত ক্ষমতায় আসার জন্য এরা সমস্ত করেছে। এই যে আজকে বাংলার মানুষের আবেগকে, তার সঙ্গে যে সিপিএম কে চায় না লোকে, এই দুটো জিনিসকে এক জায়গায় মিলিয়ে আজকে মমতা ব্যানার্জি এই ক্ষমতায় এসছে। এবং ক্ষমতায় আসার ফলস্বরূপ হিসেবে শুধু আজকে পরপর সারদা, সিমি সব নামগুলো তো উঠে আসছে। এই সব নামগুলো উঠে আসার ফলে কি হচ্ছে, মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গণতন্ত্রের প্রতি আস্থা না হারিয়ে যায়, সেই ভয়টা আমি করছি। ফাইন, আমি দর্শকদের দ্রুত একবার দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী সম্পর্কে তার মতাদর্শ এবং প্রকাশ্য বক্তব্য কতবার কিভাবে বদলেছে, বারবার বিতর্ক সৃষ্টি করেছে। দেখুন, এও এক পরিবর্তন। ক্ষমতায় আসার আগে রাজ্যে কোথাও মাওবাদী খুঁজে পেতেন না তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাওবাদীটাদি বলে এখানে কিছু নেই, সিপিএম নিজে কিছু লোককে খাড়া করে ডিসিডেন্ট দেখায় বিরোধিতা করছে। কিন্তু পরিবর্তনের পরই রাজ্যে মাওবাদীর অস্তিত্ব টের পেতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলেই জঙ্গলমহলে শীর্ষ মাওবাদী নেতা কিষাণজির মৃত্যু। এককালে যে জঙ্গলমহলে মাওবাদী খুঁজে পেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবর্তনের পর সেই জঙ্গলমহলেই অভিযান চালিয়ে মাওবাদী নেতা কিষাণজিকে খতম করল তারই পুলিশ। কোন কিষাণজি? যিনি কিনা এককালে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। শুধু কি কিষাণজির মৃত্যু? বাম আমলে মাওবাদী খুঁজে না পেলেও নিজের সরকারের আমলে জঙ্গলমহলে দাঁড়িয়ে সেই মাওবাদীদেরই বারবার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আত্মসমর্পণ করেছেন সুচিত্রা মাহাতো, জাগরি বাসকে, বাসন্তী টুডুদের মতো মাওবাদী নেত্রীরা। তাদের সাদরে অভ্যর্থনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তি প্রক্রিয়ায় সাড়া দিয়ে তারা যে আজকে এখানে এসছেন, আমাদের সকলের হৃদয়ের অভিনন্দন তাদের সাথে থাকছে। বিরোধী থাকাকালীন তৃণমূল নেত্রীর কাছে মাওবাদী মানে ছিল সিপিএম এর চক্রান্ত। এমনকি জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন মাওবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন এই রেল নাশকতার নেপথ্যেও সিপিএম এর চক্রান্তই দেখেছিলেন মমতাপন্থী বিদ্বজ্জনেরা। এই ভোটের প্রাক্কালে রাজ্যে রক্তগঙ্গা বইবে, রাজ্য রক্তাক্ত হবে, এই ভোট আহ্বান জানিয়েছিল একটি দলের নেতা। তারই পরিণতি, তারই ফল আমরা দেখলাম। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা ঘটিয়েছিল মাওবাদীরাই। বিরোধীদের প্রশ্ন, মাওবাদী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কেন এই পরিবর্তন? তবে কি কাজ ফুরিয়েছে বলেই কাজী এখন পাজি? কটাক্ষের সুরে প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। মিয়ানবাবু, আমায় বলুন যে জয়িতা, দেবলীনা তাদের আশ্রয় দিয়েছিল নিশিকান্ত মণ্ডল, সোনাচূড়া গ্রামের পঞ্চায়েত প্রধান। আমি বলছি এটা তো সমস্ত রোল রিভার্সাল হয়ে গেল। অর্থাৎ মাতঙ্গিনী মহিলা সমিতি, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব থেকে সরব এবং উদ্বিগ্ন, তাদের তো তৃণমূল কংগ্রেসের একটা অংশ নন্দীগ্রামের মতো আন্দোলনে সেখানে তাদের মানে ক্রিস্টালাইজ করেছে গোটা বিষয়টা। না, আমি তাদের হাত ধরে ঢুকেছে। না, একটা কথা বলি, গোটা নন্দীগ্রাম আন্দোলন মাওবাদীরা চালিয়ে গেছে, এটা যে বলবে আমি পরিষ্কার বলি, আমি বলি এটা একটা ট্র্যাভেস্টি অফ ট্রুথ। এটা কোনো কথা না যে আলোচনা হচ্ছে, আমি একেবারে একমত নই আলোচনার সঙ্গে। না না, আলোচনার সঙ্গে একমত হতে হবে না। আপনার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা রিপোর্টের সঙ্গে একমত। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা রিপোর্টটা আপনাদের কারোর হাতে নেই, এটা রেফার করা হয়েছে কাগজে। আগে দেখলে তারপরে বলবো গোপন রিপোর্ট কাগজে এসেছে, যাই হোক কাগজগুলো আজকাল সবই পায়, আগে দেখবো তারপরে উল্লেখ করবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা রিপোর্ট চলে গেছে মানে একেবারে সেটাকেই মেনে নিতে হবে, তার কোনো কথা নয়। আমরা আমাকে মানতে হবে তার কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানতেই পারেন, আমাকে মানতে হবে, ব্যক্তি হিসেবে নাও মানতে হবে। এই ধরনের মানছে কিনা এটা তৃণমূল, স্যার তৃণমূলের খবর বলবে। আমি কি তৃণমূলের নিয়ে এসেছি? আমি আমার খবর বলছি, আপনি সিপিএম এর খবর বলতে পারেন। আপনি আমাকে দয়া করে তৃণমূল চাপাবেন না, এগুলো আপনাদের অত্যন্ত খারাপ।
কে চেঞ্জ করেছে? কেন বাজে কথা বলেন? অত্যন্ত বাজে কথা বলেন। এটা আপনাদের দলে এটা বদদোষ একটা। প্লিজ এগুলো করবেন না। যে নিজের আইডেন্টিটিটা পর্যন্ত, আমার আইডেন্টিটি আমি একজন ব্যক্তি, আমার আইডেন্টিটি আমি যে ব্যক্তি, আপনাদের মতো নই। প্লিজ মাওবাদীদের মতই লুকিয়ে থাকে, আপনাদের ব্যক্তিগত স্বভাবের মতই লুকিয়ে থাকে। হোয়াট ইজ ভেরি ব্যাড, এগুলো অত্যন্ত বাজে স্বভাব। প্রথম কথা, এই কথা বলা মানে নন্দীগ্রামের মানুষগুলোর আন্দোলনটাকে ছোট করা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবর্তন যে ঘটেছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার চেয়েও আমি রাজনৈতিক পরিবর্তনটাকে গুরুত্ব দেব। সেটা শুধু মাওবাদীদের হাত ধরে এসছে এটা বললে সত্যের অপলাপ করা না, এগুলো কোনোটাই সত্য। মানুষ বদল করেছে, মাওবাদীদের হাত ধরে নয়, মাওবাদীদের হাত ধরে নয়। আমি বলছি রিপোর্টে কি বলা হয়েছে যে মাওবাদী এবং তৃণমূল হাত ধরে ছিল। শুনুন, মাওবাদীরা ওখানে আশ্রয় নিয়েছিল বলে রিপোর্টে বলা হয়েছে। ওখানে আপনি নিশ্চয়ই সেই সময়কার কথা সেই সময়কার যদি পরিস্থিতি দেখেন, নিশ্চয়ই আপনাদের পুরনো এখানে রয়েছে, আপনার নিশ্চয়ই লাইব্রেরিতে রয়েছে, সেগুলো আপনি দয়া করে খুঁজে বার করবেন। সেখানে লড়াই হয়েছে, গুলিগোলা হয়েছে। এমন তো নয় যে শুধুমাত্র একটা পক্ষ গুলি চালিয়েছে আর একটা পক্ষ ফুল দেখিয়েছে, তা তো নয়। তাহলে দুপক্ষই তো লড়াই করেছে। নিরীহ গ্রামবাসীদের কাছে গুলি বন্দুক থাকে না, না থাকে না, মানবেন ন্যাচারালি। তাহলে সবাই বলুক কার কাছে কোন বাদী ছিল। আমার বক্তব্য যে এক পক্ষ মাওবাদী ব্যবহার করেছে, আরেক পক্ষ কোন বাদী ব্যবহার করেছে। না, সেটা তো বহুবার সমালোচনা হয়েছে। দ্বিতীয় কথা শুনুন, সেই পার্টটা নিয়ে তো আপনাকে বলি, এগরা থেকে অ্যারেস্ট করা হয়েছিল, দুজন আহত লোককে তুলে নিয়ে চলে যাচ্ছিল, এগরা থেকে ধরা হয়েছিল, পুলিশ ধরে ছেড়ে দিয়েছিল। তো আমি আপনাকে শুধু স্মরণ করে দিই, খেজুরি থেকে সিপিএম এর দিক থেকে গুলি চলেছিল, সিপিএম ক্যাডাররা চালিয়েছিল। এই কথা তো আমার মনে হয় না স্টুডিওতেও সিপিএম নেতারা কেউ অস্বীকার করেছে। তাহলে না 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 না, যেটা অস্বীকারের পার্ট, যেটা অজানা পার্ট, সেটা হচ্ছে মাওবাদী এবং তৃণমূল কংগ্রেস হাতে হাত ধরেছিল, যেটা আর কেউ বলছে না। আপনি বললেন ছোট করা যায় না, ছোট যদি হয় নন্দীগ্রামের আন্দোলন, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা রিপোর্ট করেছে। আমার বক্তব্য সেটা আরো প্রমাণিত হলে সে নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আরো প্রমাণিত হলে আলোচনা হবে। কিন্তু দুটো মাওবাদী ওখানে ছিল বলে নন্দীগ্রামের লোকেদের আন্দোলনটা ছোট হয়ে যাবে, আই এম নট অ্যাকসেপ্টিং। ফাইন, আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি। সুখবিলাস বাবু, আপনি আমায় বলুন একদম বিমল বাবুর কথা অনুযায়ী যে নন্দীগ্রামের আন্দোলনকে ছোট করা যাবে না। ফাইন, যদি সত্যি এরম রিপোর্টে থাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে এই রিপোর্ট কেন্দ্র সরকারকে পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার গোয়েন্দা কে পাঠাচ্ছেন? নেমলি ওম প্রকাশ গুপ্ত, যিনি আফটার রিটায়ারমেন্ট এক্সটেনশনে আছেন। অর্থাৎ খুব, আপনি নিজে আইএএস ছিলেন, উনি প্রমোটি আইপিএস, এবং খুব ট্রাস্টেড লোক ছাড়া এক্সটেনশন পাওয়া যায় না, গোয়েন্দা উপদেষ্টা। আসলে মানে কেউ যদি ছোট করে দেয় তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছোট করলো নন্দীগ্রামের আন্দোলন। মানে ছোট করার ব্যাপার তো নেই এখানে, কেন বলছেন সেটা ছোট করা? তাদের ওখানে জনগণ, ওখানকার বিক্ষুব্ধ মানুষ, ওখানে জনসাধারণ, তারা উত্তাল হয়েছিলেন, তারা পরিবর্তন ইত্যাদির জন্য লড়াই করেছেন, এটাকে কেউ ছোট করছে না। কিন্তু যে রিপোর্টটা আছে, যে পাশাপাশি 14 জনের মৃত্যু বর্বরোচিত, পৈশাচিক ঘটনা, এটা সবসময় আলোচিত হয়েছে, সবাই নিন্দা করেছে, সবাই নিন্দা করেছে। এমনকি সিপিএম এর তরফ থেকেও তারা এটাকে নিন্দা করেছে বা অ্যাকসেপ্ট করতে পারেনি। এটাই স্বাভাবিক। কিন্তু নন্দীগ্রামে ভুল হয়েছে, তো বুদ্ধদেব আমি যেটা বলতে চাইছি, এবারে আপনারা তো বলেছেন, এবারে কথা হলো যে মমতা ব্যানার্জি যেভাবে তার স্ট্যান্ড চেঞ্জ করেছেন, এটা তো নতুনত্ব কিছু নেই, সব সাবজেক্টে উনি স্ট্যান্ড চেঞ্জ করেন, এখানেও স্ট্যান্ড চেঞ্জ করেছেন। পরিবর্তনের আগে সেন্ট্রাল ফোর্স ওখান থেকে উইথড্র করা দরকার, এই নিয়ে লড়াই করেছেন। আর পরিবর্তনের পরে সেই সেন্ট্রাল ফোর্স আরো বাড়ানো দরকার, এই ব্যাপারটা হয়েছে। মাওবাদী, ফাওবাদী ইত্যাদি কথা যাই বলুক না কেন, যে মাওবাদী অর্থাৎ এক্সট্রিমিস্ট একটা ফোর্স যে এখানে কাজ করেছিল, সেটা পশ্চিম মেদিনীপুরে কাজ করেছে, এবং তার একটা অংশ হয়তো নন্দীগ্রামে এসছিল, হয়তো কেন এখন তো রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সত্যি কথাই। কাজেই এ কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর পার্টিকুলারলি যে কথাটা আপনারা বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্টকে বেস করে, সেই রিপোর্ট যদি এরা এই রাজ্য সরকার না মানত, তাহলে রিপোর্ট না পাঠালেও পারতো, সেই রিপোর্টটাকে একটু চেঞ্জ করলেও পারতো। হ্যাঁ, রিপোর্ট কতভাবে
কি বলবো মডুলেশন করা যায়, মডারেট করা যায়, যে সেভাবে তাহলে করা যেতে পারতো। তার মানে এই রাজ্য সরকার মানছে রিপোর্টটাকে মেনে। যখন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে কোনো রিপোর্ট পাঠায় তখন সেইটার সঙ্গে একমত হয়ে তারপরে পাঠায়। এবং ভেবে দেখুন কত গুরুত্বপূর্ণ ডেটাবেসের জন্য, যে ডেটাবেস দিয়ে আগামী কালে মাওবাদী শক্তিকে লড়াই করা হবে। একদম একদম না, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেনি তুমি এই ধরনের রিপোর্ট পাঠাও, তুমি ডেটাবেসের জন্য পার্টিকুলারস পাঠাও। এই সব পার্টিকুলারস পাঠাতে গিয়ে অপরিসীম আর্কাইভাল ভ্যালু, হ্যাঁ এটা আর্কাইভাল ভ্যালু, এর কি অবস্থাটা হবে? কাজেই আমি মনে করি যে আলটিমেটলি মমতা ব্যানার্জি সরকার এটাকে অ্যাকসেপ্ট করেছেন, যেটা সত্যি কথা, যেটা সত্য উদ্ভাসিত হয়েছে। মিস্টার গুপ্তই বা কি করবেন? তিনি দেখেছেন তার সামনে প্রচুর ডকুমেন্টস রয়েছে, প্রচুর এভিডেন্স রয়েছে, সেগুলোকে লুকানোর মতো অবস্থাও তার কাছে ছিল না হয়তো, এবং যার ফলে সেটাকে তুলে ধরেছেন। যেটা করা হয়, গোয়েন্দারা রিপোর্টটাকে ডিপার্টমেন্টের কাছে প্লেস করে, এবারে ইট ইজ আপ টু দি ডিপার্টমেন্ট তারা কিভাবে সেই রিপোর্টকে মডারেট করে পাঠাবেন কি পাঠাবেন না, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। আপনি বলছেন এটাই সরকারের মত, সেইজন্যই এই রিপোর্ট কেন্দ্রতে পৌঁছেছে। এটাই সরকারের মত। একটা গুরুত্বপূর্ণ কথা, দেখুন নন্দীগ্রামের আমরা খুব ইতিহাস এখন ঘাটতে যাচ্ছি না, খুবই দুঃখজনক ঘটনা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওখানে কিছু সরকার প্রকল্পের কথা ঘোষণা করে, আবার মুখ্যমন্ত্রী কলকাতাতে দাঁড়িয়েই সেই প্রকল্প বাতিলের কথাও ঘোষণা করেন। তারপরও অবরোধ চলে, 9 জন খুন হয়, ধর্ষণ হয়, পুলিশ ঢুকতে পারে না, রাস্তা কেটে দেওয়া হয়। এবং লক্ষণ সেটার ভূমিকা আমি তো বলে দিলাম, তাহলে ভুল যদি না হয় তাহলে বাতিল কেন করবে? ভুল বলেই তো বাতিল করেছে, বাতিল করা হয়েছে। তারপর কেন এই অবরোধ, কেন এই 9 জনকে খুন, কেন সেখানে পুলিশ প্রশাসন কাউকে ঢুকতে না দেওয়া, 14 জনের কেন গুলি চলবে সেটা বলুন। এই রকম অবস্থায় সেইখানে পুলিশ, সেইখানে প্রশাসন ঢুকতে চেয়েছে। এবার প্রশাসন যখন ঢুকতে চেয়েছে সেখানে আগে থেকে ঘোষণা করে, কোনো গোপন কর্মসূচি না, কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পুলিশ রাস্তা মেরামত করতে যাবে। সিবিআই তার চার্জশিটে বলছে, আমি তুলে দিচ্ছি চার্জশিট থেকে, সেই চার্জশিটে সিবিআই বলছে একেবারে শেষ, বলা হচ্ছে বেআইনি জমায়েত করেছিল কার নির্দেশে? ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নির্দেশে। কংগ্রেস, বিজেপি, মাওবাদী, জামাত, তৃণমূল মিলে তৈরি হয়েছিল এই কমিটি। এই চার্জশিটে আরো কি উল্লেখ করা আছে? 14ই মার্চ গ্রামবাসীদের জটলার পিছনে সশস্ত্র দুষ্কৃতীরা ছিল, তারা পুলিশকে লক্ষ্য করে 14 জনের মধ্যে কিন্তু 6 জন নিহত হয়েছিল পুলিশের গুলিতে নয়, যেটাও উল্লেখ করা হয়েছে। ফলে সশস্ত্র দুষ্কৃতী ছিল, মর্মান্তিক ঘটনা। মাওবাদীরা ছিল এই রিপোর্টের পরে সিবিআই সম্পর্কে বহু লোকের রাস্তা চলে গেছে এই রিপোর্ট দেওয়ার পর। দ্বিতীয় কথা হচ্ছে লক্ষণ শেঠ নিজে সাংবাদিক একটা বক্তব্য বলেছেন, এই ঘটনার জন্য তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে আঙুল তুলেছেন, এটা তার স্টেটমেন্ট। লক্ষণ শেঠের সাম্প্রতিক স্টেটমেন্ট, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন, সিপিএম ছাড়ে দিয়ে লক্ষণ শেঠ যাই বলুন না কেন, লক্ষণ শেঠ যেদিন ওই নোটিশটা ছড়িয়ে দেন সেদিন ফরচুনেটলি আমি ল্যান্ড। আমার সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা কি বললেন এক নজরে দেখুন। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার রাত 8টায়। ভালো কাটুক সপ্তাহান্ত, ভালো থাকুন সবাই। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।